হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আজকে আমরা আলোচনা করব পৃথিবীর আবর্তন গতির ফলাফল সম্পর্কে। পৃথিবীর আবর্তন গতির ফলাফল সম্পর্কে যদি আমরা আলোচনা করি, তার আগে আমরা জানব পৃথিবীর আবর্তন গতি কাকে বলে। তো এখানে আবর্তন গতির সংজ্ঞাটা দেওয়া আছে। সেখানে দেখা যাচ্ছে যে পৃথিবী তার কক্ষতলের সঙ্গে 23.5 ডিগ্রি কোণ করে হেলানো অবস্থায় নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ইচ ঘন্টা 5 মিনিট 4 সেকেন্ডে অবিরত পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খেয়ে চলেছে। এবং পৃথিবীর এই যে নিজ অক্ষের উপর পাক খাওয়া, এটাকে বলা হয় পৃথিবীর আবর্তন বা পৃথিবীর আবর্তন গতি। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে চিত্র দেখতে পাচ্ছি। চিত্রটা কি দেখতে পাচ্ছি না, পৃথিবী তার কক্ষপথে এই যে পৃথিবী তার অক্ষ আছে, এই যে অক্ষ, সেই অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খেয়ে চলেছে। পশ্চিম দিক এবং পূর্ব দিক, পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খেয়ে চলেছে। পৃথিবী উত্তর মেরু, পৃথিবী দক্ষিণ মেরু, অর্থাৎ পৃথিবী ঘড়ির কাঁটার উল্টো দিকে পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খেয়ে চলেছে। পৃথিবীর যে পাক খাওয়াটা, সেই পাক খাওয়াটাকেই বলা হচ্ছে, পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খাওয়াটা, এটাকেই বলা হচ্ছে কি পৃথিবীর আবর্তন গতি। এটা যে পৃথিবীর আবর্তন গতি, এই পৃথিবীর আবর্তন গতি যে আছে তার কতগুলো ফলাফল আছে। কি ফলাফল আছে আমরা দেখি। পৃথিবীর আবর্তন গতির ফলাফল হচ্ছে, প্রথম যেটা আমরা দেখি সূর্যোদয় এবং সূর্যাস্ত। আমরা রোজ সকালে দেখি সূর্য পূর্ব দিকে উঠছে এবং পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। তাহলে পৃথিবী আবর্তন করে বলেই কিন্তু এটা মনে হয়। যদি পৃথিবী স্থির থাকতো তাহলে আমরা কি দেখতাম, যে পূর্ব দিকে সূর্য উঠছে, হয়তো পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে না, একই রকম ভাবে থেকে যেত। পৃথিবী আবর্তন করে বলে পৃথিবীর যে অংশ সূর্যের সামনে আসে সেখানে সূর্য ওঠে, এবং যে অংশ সূর্য থেকে সরে যায় সেখানে সূর্য ডুবে যায়, অর্থাৎ সূর্যের অস্ত যায়। তো সূর্যোদয় এবং সূর্যাস্ত পৃথিবীর আবর্তন গতির ফলেই হয়ে থাকে। এরপর দেখি দিন রাত্রির হ্রাস বৃদ্ধি। আবর্তনকালে কি হচ্ছে না, বলছে যে পৃথিবীর যে অর্ধেক অংশ সূর্যের সামনে আসে, একটু আগে যেটা বললাম, সেখানে সূর্য কিরণ পড়ে আলোকিত হয়ে দিন, এবং বিপরীত অর্ধাংশে সূর্যের আলো পৌঁছতে না পেরে অন্ধকার তথা রাত হয়। পৃথিবীর আলো ও অন্ধকারের যে সীমারেখা, সেটা হচ্ছে ছায়াবৃত্ত। এই জিনিসটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে দেখি তাহলে জিনিসটা আরো আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখছি এটা সূর্য, এই সূর্য, এটা হচ্ছে আমাদের পৃথিবী। তাহলে সূর্য কিরণ আসছে, সূর্য কিরণ যখন সূর্য থেকে যখন কিরণ আসছে, তখন কি হচ্ছে, পৃথিবীর যে অংশে, অর্থাৎ পৃথিবীর এই যে অর্ধেক অংশ, পৃথিবীর এই যে অর্ধেক অংশ, এখানে কি হচ্ছে, এই জায়গাটা হচ্ছে দিন, এটা সূর্যের দিকে আছে, এবং অপর দিকে আছে কি, অপর দিকে আছে রাত। অপর যে অর্ধাংশ সেখানে আছে রাত, এবং এখানে দিন এবং রাতের কতগুলি আলাদা আলাদা অংশ দেখানো হয়েছে। যেমন একেবারে যখন সূর্য মধ্যগগনে থাকে তখন মধ্যাহ্ন, ঠিক তার অপোজিটে হয় মধ্যরাত্রি, এবং এই যে আলোকিত অর্ধাংশ এবং যে অন্ধকারাচ্ছন্ন অর্ধাংশ, তার মাঝের যে অংশ থাকে, যে লাইনটা থাকছে, সেই লাইন, এই লাইনটাকে কি বলছে, এই লাইনটাকে বলছি আমরা ছায়াবৃত্ত বলছি। ছায়াবৃত্ত কেন বলছি, যেহেতু পৃথিবী গোল, ছায়াটাও গোল, তাই জন্য এটাকে ছায়াবৃত্ত বলা হচ্ছে। এবং কি হচ্ছে না, যখন আলোকিত অংশ পেরিয়ে যখন অন্ধকারে প্রবেশ করাচ্ছে তখন সেখানে হচ্ছে সন্ধ্যা, তারপর মধ্যরাত্রি, রাত্রি করছে। আবার যখন অন্ধকারাচ্ছন্ন অংশ পেরিয়ে যখন আলোকিত অংশে আসছে তখন এখানে কি পড়ছে, প্রভাত পড়ছে। অর্থাৎ এই যে কতগুলি অংশ, এই যে কতগুলি অংশ দেখা যাচ্ছে, সেটা কিন্তু এই যে দিন রাত্রি যে সংঘটন হচ্ছে, এই দিন রাত্রি সংঘটনের ফলেই হচ্ছে। অর্থাৎ যেখানে সূর্যকিরণ পড়ছে সেখানে হচ্ছে দিন, এবং যেখানে সূর্যকিরণ পড়ছে না অর্থাৎ সেখানে হচ্ছে রাত। এটা হচ্ছে মুদ্রা কথা। ছবিটা আমরা দেখতে পেয়েছি। এরপরে কি হচ্ছে, এরপরে হচ্ছে বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ। বলছে যে কোরিওলিস বলের প্রভাবে নিয়ত বায়ু ও সমুদ্র স্রোত ইত্যাদি গতিশীল বস্তু উত্তর গোলার্ধে নিরক্ষরেখা থেকে উত্তর দিকে প্রবাহকালে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে
নিরক্ষরেখা থেকে দক্ষিণ দিকে প্রবাহকালে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়, একে ফেরেলের সূত্র বলে। দেখো এইখানে একটা জিনিস বলছে যে কোরিওলিস ফোর্স কাকে বলছে? পৃথিবীর আবর্তন গতির ফলে পৃথিবীর যে নিরক্ষীয় অঞ্চল সেখানে একটি দিক বিক্ষেপক শক্তির সৃষ্টি হয়, যে শক্তিটাকে আমরা কি বলছি? কোরিওলিস ফোর্স। বিজ্ঞানী গ্যাসপার ডে কোরিওলিস এটা আবিষ্কার করেছেন, তাই তার নাম অনুসারে এটাকে আমরা কি বলবো? কোরিওলিস ফোর্স বলবো। এই যে কোরিওলিস ফোর্সের প্রভাবে কি হচ্ছে, যেগুলো মুভিং অবজেক্ট, অর্থাৎ এখানে পৃথিবীতে নিয়ত বায়ু এবং সমুদ্র স্রোত এগুলো গতিশীল বস্তু, এগুলো কি হচ্ছে যখন প্রবাহিত হচ্ছে কোথায়? যখন উত্তর গোলার্ধে প্রবাহিত হচ্ছে তখন কি হচ্ছে, এটা সোজা প্রবাহিত হচ্ছে না। কি হচ্ছে, উত্তর গোলার্ধে যখন প্রবাহিত হচ্ছে সোজা প্রবাহিত না হয়ে ডান দিকে বেঁকে যাচ্ছে, এবং যখন দক্ষিণ গোলার্ধে প্রবাহিত হচ্ছে কোত্থেকে প্রবাহিত হচ্ছে না, নিরক্ষরেখা থেকে প্রবাহিত হচ্ছে দক্ষিণ দিকে, এবং এখানে গিয়ে যে নিরক্ষরেখা থেকে উত্তর দিকে প্রবাহিত হচ্ছে। যখন নিরক্ষরেখা থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে তখন কোথায় বেঁকে যাচ্ছে না, বাম দিকে বেঁকে যাচ্ছে। অর্থাৎ যে জিনিসটা সোজা যাওয়ার কথা সেটা উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে। এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি পৃথিবী, যদি আমরা এটাকে পৃথিবীর একটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে আমরা কি দেখছি না, যদি এই যে হচ্ছে আমাদের নিরক্ষরেখা থেকে এখান থেকে কি হয়েছে বিষুবরেখা বা নিরক্ষরেখা, এইখান থেকে যদি সমুদ্র স্রোত এবং বায়ুপ্রবাহ যদি উত্তরে বা দক্ষিণ দিকে প্রবাহিত হয় সে কিন্তু সোজা প্রবাহিত হচ্ছে না, উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ কি হচ্ছে, এটা সোজা প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে, এবং এই যে জিনিসটা হচ্ছে এটা পৃথিবীর আবর্তন গতির জন্যই হচ্ছে। ঠিক আছে? আর কি আছে? আর হচ্ছে দিনে দুবার জোয়ার ভাটা। এখানে একটা জিনিস আমরা দেখি যে জোয়ার ভাটা কেন হয়, যে চাঁদ এবং সূর্যের আকর্ষণে জোয়ার ভাটা হয়। প্রধানত চাঁদের আকর্ষণে জোয়ার ভাটা হয়। চাঁদ কি পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। তবে এক্ষেত্রে কিন্তু চাঁদের আকর্ষণের সাথে সাথে পৃথিবীর আবর্তন গতিও একটা বড় প্রভাব বিস্তার করে। এখানে কি বলছে না, পৃথিবীর আবর্তনের ফলে কোনো স্থান প্রতিদিন চাঁদের সামনে আসে, অর্থাৎ পৃথিবী যখন আবর্তন করছে তখন চাঁদের সামনে কোনো স্থান আসছে, সেই যে স্থানটা চাঁদের সামনে আসছে সেখানে হচ্ছে কি মুখ্য জোয়ার, সেখানে হচ্ছে মুখ্য জোয়ার। ধরো এখানে একটা ছবি আছে, এখানে দেখো এটা হচ্ছে চাঁদ, তাহলে চাঁদের সামনে যে অংশ থাকছে এই অংশটা চাঁদের সামনে আসছে, তাহলে এখানে হচ্ছে কি মুখ্য জোয়ার। ঠিক অপোজিট অংশে, ঠিক দেখো তার ঠিক অপোজিট অংশে একদম লম্বভাবে ঠিক অপোজিট অংশ হচ্ছে কি গৌণ জোয়ার, আর ঠিক এর 90 ডিগ্রি কোণে কি হচ্ছে উপরে নিচে হচ্ছে কি ভাটা হচ্ছে। তাহলে প্রধানত কি হলো, চাঁদের আকর্ষণে জোয়ার ভাটা হয়, সূর্যের আকর্ষণে হয় তবে কম, যেহেতু সূর্য অনেক দূরে আছে। প্রধানত চাঁদের আকর্ষণে জোয়ার ভাটা হলেও এক্ষেত্রে পৃথিবীর আবর্তন গতি একটা বড় ভূমিকা নিয়ে থাকে। সেখানে কি হয়েছে, পৃথিবীর আবর্তনকালে পৃথিবীর যে অংশ চাঁদের সামনে আসে সেখানে হয় কি, সেখানে সমুদ্রের জল কি হয় বেশি ফুলে ওঠে, এই যে বেশি ফুলে উঠেছে হয়ে কি হয়েছে, এখানে হচ্ছে মুখ্য জোয়ার, এবং তার অপোজিট অংশে অত না ফুললেও মোটামুটি ফুলে, এখানে হচ্ছে গৌণ জোয়ার। আর এই পোর্শনটা দেখো কোনো রকম ফুলছে না, উত্তর এবং দক্ষিণে এই দুটো অংশে হচ্ছে কি ভাটা। ঠিক আছে? সমকোণে অবস্থিত স্থানগুলি, যে সমকোণে অবস্থিত স্থানগুলিতে জলরাশির ঢালের দিকে নেমে এসে দুবার ভাটা সৃষ্টি হয়। এইখানকার জলগুলো কি নেমে আসে, দুদিকে নেমে এসে এখানে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার সৃষ্টি করে। আর কি আছে, সময় গণনা করা হয়। সময় গণনা করা হচ্ছে, দেখো সময়, আমরা যে সময় গণনা করি সেটা কোত্থেকে করি, আমরা দেখছি যে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে 24 ঘন্টায় ঘুরছে। তাহলে যদি ওই 24 ঘন্টাকে 24টা বার ভাগ করি তাহলে আমরা কি পাবো, কি পাই আর কি 1 ঘন্টা পাই। তাহলে ওই 1 ঘন্টাকে যদি 60টা ভাগে ভাগ করি তাহলে 1 মিনিট পাই। আবার ওই 1 মিনিটকে 60টা ভাগে ভাগ করে আমরা 1 সেকেন্ড পেয়ে থাকি।
এছাড়াও আমরা বছর পাই, পৃথিবী যখন, সেটা আলাদা জিনিস, সেটা পরিক্রমণকালের জন্য হয়। তাহলে এখানে পৃথিবীর সময় গণনার ক্ষেত্রে পৃথিবীর যে পূর্ণ আবর্তনকাল অর্থাৎ 24 ঘন্টা, সেই 24 ঘন্টার এক একটি ভাগকে 1 ঘন্টা, সেই 1 ঘন্টার 60টি ভাগের 1 ভাগকে 1 মিনিট, এবং 1 মিনিটের 60 ভাগের 1 ভাগকে বলা হয় কি 1 সেকেন্ড। এইভাবে পৃথিবীর আবর্তন কালের যে সময়, তাকে আমরা বিভিন্ন ভাবে ভাগ করে আমরা সময় নির্ণয় করে থাকি। ঠিক আছে, সময় আমরা এরকম ভাবে নির্ণয় করে থাকি। আর কি হয়েছে না, এবারে হচ্ছে জীবজগৎ সৃষ্টি। আমরা সাধারণত দেখি যে পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব আছে। অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা সেটা আমরা বলতে পারবো না, তবে হয়তো আছে, নয়তো নেই। তো পৃথিবীতে আমরা যেটা দেখছি, পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে। নানান জীবজন্তু, মানুষ সবাই আছে। এখানে আমরা বাঘ দেখতে পাচ্ছি, কলা গাছ দেখতে পাচ্ছি, ফুল গাছ দেখতে পাচ্ছি, আরো অনেক গাছপালা দেখতে পাচ্ছি। তো পৃথিবীর আবর্তনের ফলে কি হয়েছে, পৃথিবীর বিভিন্ন অংশে নিয়মিতভাবে সূর্যের আলো পড়ে। কি হয়, পর্যায়ক্রমে দিন ও রাত হয়ে জীবজগৎ সৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। দেখো, পৃথিবীর যখন আবর্তন হয়, তাহলে পৃথিবীর আবর্তন হয় বলে কি পৃথিবীর বিভিন্ন অংশে সূর্যের সামনে আসে, এবং যেখানেই সূর্যের সামনে আসে আমরা কি জানি যে সূর্য থেকে 200 কোটি ভাগের 1 ভাগ আলো এবং তাপ আমাদের পৃথিবীতে আসে এবং পৃথিবীকে বিভিন্ন পদ্ধতিতে উত্তপ্ত করে, এবং পৃথিবীর গড় উষ্ণতা আমরা জানি মোটামুটি 15 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর এই যে উষ্ণতা, এই উষ্ণতাটা কিন্তু যথেষ্ট আরামদায়ক, এবং এই উষ্ণতাই জীবজগৎ সৃষ্টিতে সাহায্য করেছে। আমরা কি দেখি, সূর্যের কাছে কি আছে, বুধ অত্যন্ত গরম, মঙ্গলও গরম, বা বৃহস্পতি, শনি, ইউরেনাস এগুলো প্রচণ্ড ঠান্ডা। তা কেউ গরম কেউ ঠান্ডা, কিন্তু পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে এবং পৃথিবীর টেম্পারেচার কিন্তু যথেষ্ট ভালো। সেই জন্য কি হলো না, পৃথিবীতে প্রাণের অস্তিত্ব দেখা যাচ্ছে। এইগুলো হচ্ছে পৃথিবীর আবর্তন গতির ফল। এখানে কি কি আবর্তন গতির ফল আমরা দেখি না, সূর্যোদয় ও সূর্যাস্ত হয় প্রতিদিন। আমরা দেখি পূর্ব আকাশে সূর্য ওঠে, পশ্চিম আকাশে অস্ত যায়, দিন এবং রাত হয়। শুধু দিন রাত নয়, দিন রাতের সঙ্গে সঙ্গে উষা, গোধূলি, ঠিক আছে, অর্থাৎ সন্ধ্যা, প্রভাত, মধ্যরাত্রি, মধ্যাহ্ন, এই সমস্ত ঘটনাও ঘটে। আর কি হয়, বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোত সোজা প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। এবং দিনে 2 বার জোয়ার ভাটা হয়, মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার হয়। একবার মুখ্য জোয়ার, একবার গৌণ জোয়ার হয়ে থাকে। ঠিক আছে, এবং এটা প্রধানত চাঁদের আকর্ষণে হয় এবং পৃথিবীর আবর্তন গতির জন্যই হয়ে থাকে। আর কি হবে, আর সময় গণনা করা হয়। পৃথিবীর আবর্তন গতিকে আমরা সময়কে 24টা ভাগে ভাগ করে তার থেকে ঘন্টা, তার থেকে মিনিট, তার থেকে সেকেন্ড বের করে ফেলেছি। আর কি করেছি, পৃথিবীতে পরিমিত উষ্ণতার জন্য পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছে, অর্থাৎ জীবজগৎ সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে আমাদের পৃথিবীর আবর্তন গতির ফলাফল। তো আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ।